নমস্কার মিস্টার শৌশিক নাগ। আমাদের আজকে আপনাকে এখানে নিয়ে আসার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যেহেতু আপনি জলপাইগুড়ির কৌশিক নাগ হিসাবে পরিচিত ছিলেন, তারপরে চন্দ্রয়ান 3 এর পরে আপনার পরিচিতি আরো বেড়েছে। তো জাস্ট ছোট্ট করে আমাদের যে দর্শক আছে তাদেরকে জানাবো যে আপনি অ্যাজ এ কৌশিক নাগ আপনার জার্নি টুয়ার্ডস ইসরো। ধন্যবাদ। আমার এই সবার আগে এখানে এসে খুব ভালো লাগছে, নতুন জানাশোনা আমার এত ভালো লাগছে। আর আমি অ্যাজ এ জলপাইগুড়ির মানুষ আমার নিজেকে খুব প্রাউড মনে করি অ্যাকচুয়ালি, কারণ আমার জলপাইগুড়ির প্রতি প্রচন্ড টান। আমি ব্যাঙ্গালোর থেকেও জলপাইগুড়ির প্রতিটা জিনিস মিস করি, এটা হচ্ছে কথা। আর আমার জার্নিটাও ছোটখাটো পায়ে শুরু হয়েছে এখান থেকে, জানি। আমি হলিচার থেকে পাস করি 2009 সালে, আমার আইসিসি পরীক্ষা পাস করি এখানে। 2011 সালে আমি সায়েন্স নিয়ে হলিচার থেকে পাস আউট করি। দেন আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন দিয়ে জলপাইগুড়ি কলেজ থেকে 2015 সালে কম্পিউটার সায়েন্সে পাস করি। তারপর আমি বিটেক আমি পাস করি কম্পিউটার সায়েন্সে। তারপর আমি টিসিএস এ 1.5 বছর মতো ছিলাম, কলকাতা আমার পোস্টিং ছিল। তারপর আমি তখন করতে করতে আমার এমটেক করার একটা ইচ্ছা ছিল, আমি তাই অফিস থেকে এসে পড়াশোনা চালিয়ে দিতাম আর করতাম। আমার সুবিধা চাকরি চলছে প্লাস এমটেকের মানে এমটেক পড়াশোনা চলছে না, মানে পড়াশোনা মানে প্রিপারেশন চলছে, আমার করতাম। আমার সুবিধা ছিল কারণ আমার বাড়িটাও মানে যেখানে আমি নিয়েছিলাম কাছাকাছি নিয়েছিলাম, রাজারহাটের কাছাকাছি আকাঙ্ক্ষা আমার ওখানে ছিল, তো খুব সুবিধাই ছিল, কোনো অসুবিধা কিছু হয়নি, তো সেটা করতাম। তো এরকম করতে করতে দেন আমি যেরকমই পরীক্ষা আসতাম মানে সেম সিলেবাস, এমটেক এর গেট যে পরীক্ষাটা হয় সেম সিলেবাস ওই যেগুলো পরীক্ষা আসতাম সবাই অ্যাপ্লাই করে দিতাম অ্যাজ এ রিভিশন, যে ঠিক আছে মেইন পরীক্ষা তো গেট, তার রিভিশনটা দিতে হবে। তো সেইভাবে আমার ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশনে আমার মাইথনে আমার হয়ে যায় তখন। তো তার ঠিক আগে আমার রিজোর্ট একটা রিটার্ন ক্লিয়ার হয়ে যায়, ইন্টারভিউ আমার চেন্নাইতে ছিল, ওটাও আমি দিয়েছিলাম। ইসরোতে মাঝখানে দিলে হাউ ইসরো কেন ইনটু ইওর মাইন্ড, মানে ইসরোতে কেন? আমার অ্যাকচুয়ালি আমার মেইন ফোকাস ছিল সেম সিলেবাস আর সেম মানে রিভিশন। এটা হচ্ছে আমার যে ছিল ডিপার্টমেন্টাল ওয়াইজ এমটেক করে পরীক্ষাটা, তো আমার যে সেম সিলেবাস নিয়ে আমি যেটা একটা পরীক্ষা পাবো আমি বসবো, মানে পরীক্ষার টেনশনটা ফিল করা একটা অ্যাটমসফিয়ার এটা নিয়েছিল। এবার বাই দ্য ওয়ে ইসরো পরীক্ষাটাও ওরকম একটা ছিল, অবশ্যই ইসরোতে একটা ইচ্ছা ছিল, কিন্তু আমার মেইন টার্গেট ছিল এমটেক আর ইসরো বা ডিআরডিও যেগুলো পরীক্ষা ছিল ওই টাইমে লাকি ইসরো তখন সিট বেরোয়। আচ্ছা, তো আমি ওই সেন্সে ইসরো পরীক্ষাতে অ্যাপ্লাই করি। ব্যাপারটা এই জায়গাটা হচ্ছে যে মানে আমি বিটেক করা আছে বা আমার যে সাবজেক্টে বা যে বিষয়ের উপরে আমার দখলটা আছে ঠিক সেই রিলেটেড যেখানে আমার হবে আমি ঠিক সেখানে একদম আমি এমটেক এর প্রিপারেশন অনেক নিচ্ছিলাম। এক্স্যাক্টলি তো এমটেক এর প্রিপারেশন নিচ্ছিলাম, তো ওটা হচ্ছে আমাকে দেখতে হতো আমার কতটা প্রিপারেশনটা ভালো হচ্ছে করা যায়। আর এটা এমটেক ইসরো এত ভালো একটা ইনস্টিটিউশন অর্গানাইজেশন হচ্ছে, তো আবার এটাও ছিল ঠিক আছে ইসরো সিট বেরিয়েছে, তো আমি তখন সিট পোর্টালে অ্যাপ্লাই করলাম। তো সিমিলার ডিভিসি, তো আমি ডিভিসি তো সেম অ্যাপ্লাই করেছিলাম, ঠিক আছে বিকজ আমি তখন দেখলাম টিসিএস আমার একটু কাজের টাইমটা একটু অন্যরকম, একটা ক্লায়েন্ট বেস কাজ ছিল, তো অন্যরকম হয়ে যায়। তো আমি তখন বললাম না ঠিক আছে এখন ডিভিসি তো ওরকমভাবেই ট্রাই করি, আমার ডিভিসি তখন হয়ে যায়। আর তারপর আমি ডিভিসি যাওয়ার আগে আমি ইসরো ইন্টারভিউটা দিয়ে গেছিলাম ওই সেন্স, মানে ইন্টারভিউ বা রিটেন তো দিয়ে হয়ে গেছিল। হ্যাঁ, ইন্টারভিউটা দিয়ে আমি ডিভিসি জয়েন। আচ্ছা, ঠিক আছে, তখন রেজাল্ট বের হয়নি, তখন 2018 সালের ফেব্রুয়ারি মাসে আমার ইন্টারভিউ হয়েছিল ইসরো। তো ইন্টারভিউ দেওয়ার পর আমি ডিভিসি মাইথনে আমার পোস্টিং ছিল, 1.5 মাস ওখানে ছিলাম মাইথনের ওখানে, তো ওখানে গেছিলাম। দেন 1.5 মাস পরে আমার তো ইসরো থেকে কল আসে, যে কল লেটার আসে যে আমার ইসরো আমি সিলেক্ট হয়ে গেছিলাম, ব্যাঙ্গালোরে আমার পোস্টিং ছিল। তো আমি তখন আবার ডিভিসি থেকে আবার ছেড়ে আমি আবার ইসরোতে চলে গেলাম। তো আমার মেইন মোটিভ এটাই ছিল না ঠিক আছে অবশ্যই যেহেতু আমার এমটেক প্রিপারেশনটা মাথায় ছিল, আমার ইচ্ছা ছিল না ঠিক আছে মানে হায়ার একটু রিসার্চ টাইপ বা হায়ার স্টাডিটা আমার করার ইচ্ছা ছিল, এটা হচ্ছে মেইন কথা ছিল। আর ইন দ্য মিন টাইম ইসরো অবশ্যই এত ভালো অর্গানাইজেশন, তো ওটা তো মানে এরকম একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট করে এটাই ছিল। তো এবার একটা কথা বলি, তাহলে এমটেক কি কোথায় আছে? এমটেক এখন আমাদের ইসরো থেকে আমি রিসেন্টলি প্ল্যান করছি, আমাদের ইসরো থেকে ওরা এমটেক হয় অ্যাকচুয়ালি আমাদের রিসার্চ যেই ফিল্ডে আমি কাজ করছি, তো ওরা ভেতর থেকে ওরকম ভাবে অ্যাপ্লাই করলে ওটার রিলেটেড আমাদের ইনটেক করতে পারি, আমাদের ইসরোতে টাই আপ করা আছে, আইএসসি আইটির সাথে টাই আপ করা আছে, তো সেটা আমি প্ল্যান করছি। ওটার প্ল্যানটা আছে, আর প্ল্যানটা অবশ্যই আছে, ওটা করব। হ্যাঁ, ওটা করলে তবে আমারও কাজে অনেক টাইম হবে, এরকম ভাবে ভালো সত্যি ডেফিনেটলি একটা অর্গানাইজেশনে যখন আমি মানে
বেসিক্যালি ইসরো তো তোমার হচ্ছে যে একটা মানে রিসার্চ বেসড অর্গানাইজেশন, তো সেইখানে যত আমার নলেজ আমার গেইন হবে তত বেশি আমার ওইখানে আমি তাকে দিতে পারবো, আর আমি নিজের বেনিফিটের জন্য আমি আমার দেশকে বা আমার জায়গাটাকে হ্যাঁ, তো আমি আমার নিজেরটাও আউটপুটটা আরো ভালো হবে সেটা আমারও ইচ্ছা আছে। তো আমাদের অফিস থেকেও প্রচন্ড এনকারেজ করে হাসি করার জন্য, তো সেরকমই আমারও প্ল্যান আছে যে ঠিক আছে ইদানিং ইন 1 or 2 ইয়ার্স আমি এটা নিয়ে অ্যাপ্লাই করব আর আমরা করব। অফিস থেকে খুব এনকারেজ আছে। আচ্ছা এখানে একটা কথা বলি, মানে মাঝখানে একটা পেপারে দেখছিলাম নাম দেবো না, তো এই জন্যই যে আইআইটিএনরা ইসরো জয়েন করে বা ইসরো জয়েন করে, মানে তুই কি বলতে অ্যাকচুয়ালি আমি এটা মনে করি একটা মেইন কথা যে যখন আপনি আইআইটি থেকে, আমি ফ্র্যাঙ্কলি আমিও ক্যাম্পাসে পেয়েছি, ইউনিভার্সিটি এসেছি, তো অ্যাজ এন ইসরো আমাদের যদি আপনি দেখেন আমাদের ইসরোর যে স্যালারি স্কেল হয় আর আমাদের প্রাইভেট স্যালারি স্কেলের সাথে কম্পেয়ার করেন তো অবশ্যই অনেকটা ডিফারেন্স আছে, ঠিক আছে। তো আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি একজন জাস্ট উইথ ওয়ান আই যদি আমি অ্যাপ্রোচটা নিয়ে জাজ করি কাউকে, তো সেটা একটু ভুলই হবে। তো সেটা আমি এটাও দেখি যে ঠিক আছে যারা আইআইটি তে যাচ্ছে অবশ্যই মানে আমরা আমার অনেক বন্ধু বান্ধব জুনিয়র যারা আইআইটি থেকে পাস করে এসেছে এখন তাদের মানে ওনার ভিশনটা অন্যরকম হবে, তাদের যদি একটু রিসার্চ আর একটু দেশের জন্য কিছু এটা থাকবে তো অবশ্যই ওটা থাকবে, ঠিক আছে। তো সেটা আমি মনে করি আমাদের আছে, আমার স্পেশালি আমি জানি যে আমার অনেক বন্ধুরাও আছে যারা অনেক কোম্পানিতে কাজ করছে, ভালো ভালো জায়গায় কাজ করছে, ওরা খুব অনেক টাকা জিনিস করছে, কিন্তু আমাদের অনেক বেশি ইনকাম করছে, বাট আমার আইডি কার্ডের উপর যখন ন্যাশনাল এমব্লেমটা দেখে আমার নিজের অনেক বেশি ভালো লাগে। এটা আমার কাছে আমার না, তখন আমাদের যে সোমনাথ আছে, তো এই একটা ঘটনা হচ্ছে আমাদের কিছু ট্রেনিং ছিল 2018 সালে ট্রেনিং ছিল, তো আমার ত্রিবান্ধনে গেছিলাম, তখন মিস্টার সোমনাথ যে চেয়ারম্যান উনি ত্রিবান্ধন সেন্টারে তখন হেড ছিলেন, তখন উনি চেয়ারম্যান ছিলেন, দেখেছি আমি ওনার বায়োগ্রাফি। হ্যাঁ, তো আমরা তখন ত্রিবান্ধন গেছিলাম, তো ওনাকেও আমরা তখন সবাই জিজ্ঞেস করছিলাম, মানে তখন আমরা নতুন জয়েন করেছি 6 মাস হয়েছে, সবাই জিজ্ঞেস করছে যে স্যার আপনি অবশ্যই আপনি এতটা আপনার এক্সপিরিয়েন্স, এত ভালো আপনি কাজ করছেন, তো সবাই প্রাইভেট থেকে আপনি একটা অফার পেয়েছেন, এত বিদেশ থেকে অফার পেয়েছেন, বাট আপনি কেন গেলেন? আপনি স্টিল এখানে যেতে আছেন, ঠিক আছে, এত কোয়ালিফিকেশন নেই। তো আমার এই যে কথাটা স্যারই আমাকে বলেছিল যে আই এম অনলি স্টেইং দেয়ার বিকজ আমরা যখন আইডি কার্ডটা দেখালে আইডি কার্ড ন্যাশনাল এমব্লেম তখন দেখি না, এটা হচ্ছে আলাদা, দ্যাটস দ্য ফিলিং, সেটাকে অন্য কিছুর সাথে মাপা মানে মেজার করা যায়, এটা হচ্ছে আলাদা মতো, সেটা আমিও ফিল করি। তো ওই কারণে আমি এটা জানি, আমি ফুলি এগ্রি করি, সেটা আমি খবর সোমনাথ স্যারই বলেছিল অ্যাকচুয়ালি, আর আমি এটা দেখিয়েছি আমার স্যালারি স্কেল আপনি প্রাইভেট সে কম্পেয়ার করলে একদম টোটালি অনেক আকাশের পার্থক্য। বাট আমরা মনে করি, আমি মনে করি আমরা যারা ইসরোতে আছি আমাদের মোটিভেটিং ফ্যাক্টরটা অন্যরকম, ঠিক আছে, আমাদের কোনো জিনিস যেটা আমাদের উৎসাহিত করে, কিছু হয় দেশের জন্য এটা করতে উৎসাহিত করে, তো এটা অন্যরকম জিনিস, আমরা সবসময় টাকা দিয়ে হিসাব ভাবি না, কিন্তু তা বলে কি তারা ভুল ভাবছে আইডিয়াটা, সেটা আমি বলতে যাচ্ছি না, ওটা অন্যরকম কন্ট্রিবিউশন টপিক, বাট ঠিক আছে মানে ওটা ইন্ডিভিজুয়াল ব্যাপার, হ্যাঁ এক্স্যাক্টলি, যে ওটাকে দিতে চাইবে যে দেশের প্রতি সে দেবে, হি হ্যাজ নলেজ, হি হ্যাজ এক্সপেরিয়েন্স, কারেক্ট এক্স্যাক্টলি, যে দেবে না এক্স্যাক্টলি এটা আর এমনি তো কি তারপর কি প্রাইভেটেও গিয়েও আপনি দেশের জন্য কিছু করতে পারেন, এটা হচ্ছে এরকম কোনো কথা নেই যে প্রাইভেটে আসা দেশের জন্য করতে না, ওরা ওদের মতো অনেক কিছু করছে, অনেক প্রাইভেট কোম্পানি দেশের জন্য অনেক কিছু করছে, ইসরো প্রাইভেট কোম্পানি টাই আপ করছে, এখন অনেক কিছু আপনি শুনেছেন আর স্পেস প্রাইভেটাইজ হয়ে যাচ্ছে, প্রাইভেটাইজ মানে আমরা অনেক কিছু চাচ্ছি যে কোম্পানিরা এসে আমাদের যে কাজটা আমরা চাচ্ছি লোড অফ করে দেবে, যাতে কি যতটা কোম্পানি এমপ্লয়মেন্ট বা একটা মার্কেট তৈরি হবে, ইকোনমি তৈরি হবে, সেটা তোমার প্রাইভেটে চাকরি করো, দেশের অনেক কিছু করায়, হয়তো তারা আইডিটা তাই চুজ করছে, তো এটা ইন্ডিভিজুয়াল জিনিস। বাট আমি মনে করি সেম সোমনাথ স্যারের কথাটা আমি ফুললি এগ্রি করি, আমরা যখন আইডি কার্ডের মধ্যে আমরা ন্যাশনাল এমব্লেমটা দেখতে পারি অসস্তম্ভটা, ওটা আলাদা একটা ফিল, সেটার জন্য আমি এটাকে মানি দিয়ে কম্পেয়ার করতে পারবো, এটা আমি নিজে বিলিভ করি অ্যাকচুয়ালি, ওটা আলাদা। এবারে একটু মানে লাইফ আর ইসরো আর তবে চন্দ্রযান, তো আমার ইসরোতে আমার জার্নি স্টার্ট হয় 2018 সালে, আর আমি খুব লাকি নিজেকে মনে করি যে আমার সিনিয়র আমার ডিপার্টমেন্টটা খুব ভালো, হ্যাঁ, কারণ অবশ্যই অফিসে সবসময় প্রফেশনাল জায়গা থেকেও পার্সোনালি ওরা এতটা কেয়ারিং, মানে আমি স্টিল বিলিভ করতে না, আমার এখনো আমার যে ম্যানেজার আছে, জাস্ট আমি যে সুপারভাইজার আছে, তারা স্টিল আমার ওয়াইফ বা আমার মা স্টিল ওরা জিজ্ঞেস করে দেখা হলে সবাই ভালো আছে না, তো এইগুলো সাম এক্সটেন্ট ম্যাটার করে। আমি যখন বাবা অফিসে ছিল আমার কোনো সময় কাজ থাকলে এই কাজটা করবে, নো প্রবলেম বাড়ি ছিল, এটা অনেকটা ম্যাটার করে।
তো আমার ইসরো টাইপে জার্নিটা খুব যতটা লার্নিং এক্সপেরিয়েন্স হয়েছে আমার পার্সোনালি খুব ভালো ছিল। শিখতে অনেক কিছু পেরেছি, ঢুকেছিলাম, নতুন জিনিস দেখতাম। আগে একটা কলেজ টাইপের একটা ফিলিং নিয়ে গেছিলাম যে কলেজ এটা হবে, দেন ওখানে গিয়ে দেখলাম না, ঠিক আছে কলেজে একটা ভাবনা অন্যরকম, চাকরি করতে একটা ভাবনা অন্যরকম। তো ঠিক আলাদা আলাদা শিফট হয়, ম্যাটার একটা শিফট হয়। আমি যখন টিসিতে ছিলাম তখন আমি দেখতাম আমি কম্পিউটার সায়েন্স নিয়ে খালি কাজ করতে হচ্ছে, আর আমি লাকি ছিলাম টিসি আমার একটা খুব ভালো ছিল, আমাকে বলতে লাগে। বাট ন্যাচারালি অনেক সময় কি সার্ভিসেস কোম্পানিতে সবসময় মানে কোড আপনার ডেভেলপমেন্ট পাওয়া যায় না, বাট আমি খুব লাকি ছিলাম এটা মনে করি। তো সত্যি আমি সেই জায়গাটা পেয়েছি। হ্যাঁ, টিসিএস এ আমাকে সত্যি আমি খুব থ্যাঙ্কফুল মনে করি। টিসিএস আমাকে খুব ভালো প্রজেক্ট দিয়েছিল, তাই আমি আরো মানে কলেজ থেকে বেরিয়ে ভালো শিখতে পারি, ডেভেলপমেন্ট ছিল। এবার ওই জার্নি থেকে শুরু করে যখন আমি ইজোতে আসলাম তখন আমি দেখলাম যে খালি কম্পিউটার সায়েন্স জানলে হবে, একটা সিস্টেম ইঞ্জিনিয়ারিং করতে হবে। মানে একটা সিস্টেমকে অ্যাজ আ হোল কম্পিউটার সায়েন্সও আছে, মেকানিক্যালও আছে, আপনার সবকিছু ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সবকিছু আছে। তো অ্যাজ সাচ যে আমি যদি বলি না আমি খালি কম্পিউটার সায়েন্সই জানি, আমি হাত ফুটে নিলাম যেটা করলে হবে না। তো ওখানে গিয়ে হালকা হালকা করে সবকিছু জানতে হবে, নিজের একটা স্পেশালাইজেশন থাকবে, কিন্তু সবকিছু একটু জানতে লাগবে। যে এরকম হবে না যে আচ্ছা ও তো আসেনি মানে একটু ধরতে পারবো না, এরকম করলে হবে না। একটা বেসিক আইডিয়া লাগবে, কাজ চালানো। এই যে বললো যে সিস্টেম ইঞ্জিনিয়ারিং, মানে কম্পিউটার সায়েন্সের তো অনেকগুলো স্ট্রিম আছে, যেরকম সিস্টেম ইঞ্জিনিয়ারিং আছে, তারপরে আরো তোমার অনেকগুলো আছে। এই যে তোমার যে পার্টটা ছিল তোমার পিওর কম্পিউটার সায়েন্স ছিল তো, হ্যাঁ, এবার এই যে সিস্টেম ইঞ্জিনিয়ারিং তো ওটা ওখানে গিয়ে তুমি পিক আপ করলে যে এটা কিভাবে করতে হবে। হ্যাঁ, না আমি সিস্টেম অন্যরকম ভাবে বলছি, মানে আমি যেটা বলছি মানে সিস্টেম এর হলে ধরে একটা আমি বেস্ট एग्जांपल নতুন টেসলা যে নতুন ইলেকট্রিক কার বানাচ্ছে, ওই एग्जांपल তো আমাদের মানে দর্শকদের সুবিধা হবে। তো আমি ওই एग्जांपल তো ধরে নিন যে যারা ইঞ্জিনিয়ার টেসলাতে আছে ওরা কি করছে, ওদের জানে যে একটা ওদের টেসলা ব্যাটারিতে চলছে, এবার ব্যাটারির জন্য কিন্তু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা আপনার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং গুলো হবে না। এবার তার জন্য আপনাকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং লাগবে, এবার কারের ইঞ্জিন কিভাবে বানাবে মেকানিক্যাল ইঞ্জিন লাগবে, এবার ওটাকে অটোমেট করা হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার লাগবে, একটা ইলেকট্রনিক্স পার্ট করা হচ্ছে বোর্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। তো এরা সবাই মিলে কাজ করে এজ এ সিস্টেম গাইডিং সিস্টেম বলছে। So you mentioning that guiding system এই যে টোটাল যে টিমটা আছে, so that team is like working as exactly তো এখন কম্পিউটার লোক যদি বলে না আমি তো খালি আমার থেকে একজন জেনারেট করলাম, অবশ্যই আমি আমাকে ভালো করে জানি, বাট আমাকে কোড দিয়ে মার্জ করা দরকার, আমাকে সবার সঙ্গে ইন্টারফেস হতে লাগবে। কেমিক্যালের সঙ্গে ইলেকট্রনিক্সের সঙ্গে সবকিছুর সঙ্গে আমাকে মার্জ করা এটা আছে। তো আমাদের হচ্ছে কথা মানে সেটাই আমি শিখেছি, এখানে এসে তো আমি কম্পিউটার কাজ করব, আমার হয়ে গেল শেষ, আমার কাছে আমার বাধা ধরা আছে। কিন্তু ওখানে আমি দেখি ইলেকট্রনিক্স এর ইকুইপমেন্ট নিয়ে আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে। একদম হ্যাঁ, এবার আমি মানে আমাকে ইন্টারফেস করাতে গেলে পার্ট অফ ইট, মানে ওই যে ইন্টারফেস আমাকে জানতে হবে। তো আমিও পিসিতে ছিলাম, আমার কোনো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স কোনো ইকুইপমেন্ট কোনো কিছু করতে লাগতো, খালি আমি কম্পিউটার সামনে বসে আমি কাজ করতাম। তো এখানে আমি দেখেছি যে আমাকে ইলেকট্রনিক্স অনেক কিছু জিনিসের সাথে অনেক কিছু ইন্টারফেস করে হ্যান্ডেল করতে হয়েছে, ঠিক আছে। তো এগুলো নতুন শেখা। কলেজে আমরা কম্পিউটার সায়েন্স ফোকাস পুরোপুরি টিসিতে দেখেছি, আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমার সফটওয়্যার নিয়ে করো, আর সফটওয়্যার নিয়ে করলে হবে না, ইলেকট্রনিক্স জিনিসপত্র নিয়ে অতটা হ্যান্ডেল করতে হবে। তো ওটাই তো অ্যাজ এ সিস্টেম পুরো কাজ করছে, মানে আমি খালি কম্পিউটার সায়েন্সের পার্ট করলে হবে না, অ্যাজ এ সিস্টেমটাকে পুরোপুরি ভাবতে হবে, তবেই আর ওটা এটা একটা খুব বড় আমার লার্নিং ছিল এটা। আর তারপর আমার তো নিজের সময় ফুটবল খেলতে খুবই ভালো লাগে। আমি স্কুল টিমের হয়ে ফুটবল খেলেছি, কলেজ টিমের ফুটবল খেলেছি, আমি ইউথ টিমের হয়ে ফুটবল খেলি। তো খেলাটা আমার প্রচন্ড ভালো লাগে। মেসি আমার ট্রেমেন্ডাস ফেভারিট প্লেয়ার। তো আমার এত ফেভারিট প্লেয়ার, আমি তো মানে ওয়ার্ল্ড কাপ যথেষ্ট আমার জন্য সোনার সোনার ছিল। তো আমার ইজোদের মেয়ে এখনো খেলি আমি প্রচন্ড ফুটবল। আর ওইখানে জার্নিটা খুব ভালো লেগেছে, মানে কাজ সাথে খেলা সবকিছু মেনটেন রাখি। আর ওটা আমার একটা বড় মোটিভেশন যে ঠিক আছে যতটাই হোক না কেন একটু করে খেলতে মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো বলছেন আমি তোমার ভালোভাবে মেইনটেইন করতে হবে। আর একটা কথা বললাম যে এইবার এই যে তুমি তার মানে একটু মানে একটা আমরা আইডিয়া পেলাম যে তুমি এখানে কম্পিউটার সায়েন্সের অ্যাপ্লিকেশন উইথ অল কাইন্ড অফ তোমার ডিপার্টমেন্ট যারা আছে, কেমিক্যাল ইলেকট্রনিক্স যারা আছে, ফিজিশিয়ান, তাদের সঙ্গে বসে বসে হ্যাঁ। এই যে যখন আমি চন্দ্রযানে যখন থ্রিতে আছি, মানে চন্দ্রযান থ্রিতে মানে হাউ ইউ হ্যান্ডেল ইট, মানে সেই জায়গাটা একটু মানে যদি বলা যায়। এক্স্যাক্টলি, না আমি বলছি তো প্রথমত কথা চন্দ্রযান 3 যে কোনো প্রজেক্টই আপনার অনেক অজস্র ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, টেকনিশিয়ান, হ্যাঁ সবাই কত আছে? আই থিংক আমি এক্স্যাক্টলি আমি রিসেন্টলি জানি আমি
16,000 15,000 এক বছর একার আমি ব্যাঙ্গালোর বেসড না সব পুরো ইন্ডিয়া হচ্ছে। আমি হয়তো একটু এদিক ওদিক হতে পারে বা অনেকটাই হতে পারে জানি, বাট 2022 এর তুলনায় আমি জানি 16,000 বা 15,000 এমপ্লয়ি ছিল। সব ডিপার্টমেন্ট সব কিছু মিলে পুরো অল ইন্ডিয়া ইসরো ছিল। তো ইসরোর যে কোনো প্রজেক্টেই আপনাকে মানে কেউ কোনো মানে কোনো কথা বাদ যায় না। চন্দ্রায়ন বলুন, আদিত্য বলুন, ইচ এন্ড এভরিথিং এ প্রতিটা ইঞ্জিনিয়ার, প্রতিটা বৈজ্ঞানিক, টেকনিশিয়ান সবাই মিলেই কাজ করে আপনার, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট অফ অল। তো সবার প্রতিটা জায়গাতে অতটাই হাত আছে যেটা আমার আছে বা অন্যের আছে, সবাই যদি একসাথে মিলে কাজটা না করা হয় তবে অতটা আপনার ইয়ে হবে মানে কাজটা হবে না। তো এবার আমাদের কি পার্ট ছিল, আমাদের ন্যাশনাল যেহেতু আমরা ব্যাঙ্গালোর বেসিসটাকে আমি যাচ্ছি, তো যখন আপনার চন্দ্রয়ান থেকে যখন ডেটাটা আমাদের এখানে আসছে, কন্টিনিউয়াস ডেটা আমাদের এখানে ফ্লো হচ্ছে, দেন থ্রু এ কম্পিউটার নেটওয়ার্ক, মানে এখানে আপনার ব্যাঙ্গালোরের পাশে একটা সেন্টার আছে বাইরে, সেখানে আপনার আইডিএসি বলে জায়গা আছে, মানে আপনার ডিপ স্পেস অ্যান্টেনা আছে আমাদের, ওখানে আপনার ডেটাকে আসে মানে প্রথমবার এসে পুরো নেটওয়ার্ক অফ আপনার ডেটা থেকে দেন ব্যাঙ্গালোর সেন্টারটা, যেখানে আপনারা সব থেকে দেখেছেন টিভিতে, ওখানে ব্যাঙ্গালোর সেন্টার, ব্যাঙ্গালোর যেখানে আপনারা সব দেখেছেন, ওখানে পুরো ডেটা আসে। এবার আমাদের মেইন টিমটার কাজ ছিল ডেটাতে উইদাউট এনি ইন্টারাপশন, কোনো ফেলিয়ার ছাড়া এভরি টাইম, বিকজ একটা বড় একটা মিশন হচ্ছে, একটা ডেটা মিস হওয়াটা মানে পেমেন্টের পুরো ডিজাস্টার একটা ডেটা মিস হওয়া ডিজাস্টার। তো ওই পুরো ডেটাটা যেটা আসছে সেগুলো নেটওয়ার্কিং ছিল, আর তাছাড়াও আপনার আসার পর ডেটা প্রসেসিং করা, দেন আরো আউটপুট দিয়ে যাতে আরো নেক্সট লেভেলে টিমকে দাও, সেই সম্বন্ধে আমি ওর দিয়েছিলাম। আর আমি ওটাই বলছি যে পুরো ইসরোই মানে সবাই মিলে এই পুরো প্রজেক্টের সাথে যুক্ত, মানে দেখা অনেক যদি দেখা যায় টিভিতে, অনেকে দেখা যায় না, মানে ব্যাকগ্রাউন্ডে অনেকে কাজ করে, এটা উল্টো চ্যানেল তো আপনি কেউ জানতে পারেন না। অনেকজন আছে হয়তো অনেক গুণীমানী ব্যক্তি আছে যে হয়তো টিভিতে আসেনি, উনি ওরকমই থাকেন, লোকী ব্যক্তি আছে যে নিজের কাজ করে ঠিক বাড়ি চলে, বাট উনি অনেক হাই লেভেল কাজ করেছেন। বাট এটাই আমি দেখেছি। জাস্ট চন্দ্রন ফিল্টার ছিল, চন্দ্রন ফিল্টার পার্ট ছিল, ওই ডেটা মানে আমাদের সব ইন্ডিয়ানদের হয়তো হাতটা ব্রেক করে, হ্যাঁ এক্স্যাক্টলি ছিল সবারই ছিল, উনি ওটাই বলা মানে অ্যাকচুয়ালি স্টোরি ওরকমই মানে সেটা আর এইটা ল্যান্ডিংটা এই দুটোকে কম্পেনসেট করে দেয়, তাই তো? হ্যাঁ অবশ্যই এটা এই দুটোটা পুরোপুরি কম্পেনসেট করে দেয়। আর আমি নিজের লাইফে নিয়েছি, মানে আমি যখন দেখেছি সিভেন স্যার ওখানে খুব দুঃখিত ছিল, কেঁদেছিল ওখানে, তো আমাদের কাছে মানে ইউ আর ইন দ্য সিভেন স্যার টাইম তুমি ছিল, হ্যাঁ এক্স্যাক্টলি। তো আমি সোমনাথ স্যার তো বোধহয় 2005 হ্যাঁ রিসেন্ট আই থিংক 2 বছর বাট আমি এক্স্যাক্ট জানি না বছর, বাট মানে হ্যাঁ সিভেন ছিল। তো তখন আমাদের খুব নিজেরও খুব খারাপ লেগেছিল আমাদের দেখে, সোমনাথ স্যার মানে সবাই তো উনিবানি ব্যক্তি, সব নিজের লাইফে এত এক্সপেরিয়েন্স এতটা এগিয়ে গেছে, পার্সোনাল হ্যাঁ পার্সোনাল ইন্টারঅ্যাকশন কমই হয়, কারণ আমাদের আমরা জাস্ট ডিরেক্ট সুপারভাইজার কে করি, বাট কিন্তু আমাদের এবার আমি এখানে সোমনাথ স্যার এখানে কাছাকাছি দিয়েছিল, কিন্তু আমরা অ্যাকচুয়ালি করি না, বিকজ ওদের অন্যরকম একটা লেভেল অফ থিংকিং বা একটা হয়তো কিছু নিয়ে ভাবছে, আমাদেরকে ডিস্টার্ব, হ্যাঁ এক্স্যাক্টলি ওদের এক্স্যাক্টলি আমরা আমাদের মতো কাজ করছি, ওরা ওদের মতো কাজ করে, তো আমরা ন্যাচারালি কি অতটা আমাদের ম্যানেজাররা কি হয়তো ওদেরকে বলবে এরকম ভাবে কাজ করে, বাট মানে জিনিসটা শেখার আছে। আমি দেখেছি ইউজুয়ালি অ্যাজ এ মোমেন্ট মানে একটা কিছু ফেল হওয়ার পর আমরা চন্দ্রয়ানের পুরো টিম কাজ করছিল, ফ্রম প্রতিটা সেন্টার, এটা অনেকগুলো সেন্টার, প্রতিটা সেন্টার মিলে কাজ করছে, কেউ কারোর থেকে আলাদা নেই এখানে। দেন কোভিড চলে আসে, একটু ডিলে হয়, সব কিছু হয়, বাট স্টিল মানে ওটাই মানে পুরোটা শেখা আছে না, ঠিক আছে কিছু গন্ডগোল হলেও কি করা যায় শেখা। ল্যান্ডিংটা তো হলো, আমি তো তোমাকে বললাম যেহেতু আমি মানে মার্চেন্ট নেভি লোক, তো আমি আমার উড়িষ্যাতে ছিলাম, ওখানে ঠিক ল্যান্ডিং এর আগে এখানে হোটেলে এলাম, পুরো সবাইকে সবাই ইনফর্ম করে দিলাম নো ডিস্টার্ব, ওই একা একা ল্যান্ডিং দেখলাম, চিৎকার করলাম, কাঁদলাম, সবাইকে বললাম, তার কিছুক্ষণ পরেই দেখি মানে হোয়াটসঅ্যাপে প্লাস হচ্ছে তোমার মেসেঞ্জারে, ফেসবুকে একটা মুখ ভেসে আসছে, যেটার নাম হচ্ছে কৌশিক নাগ। তারপরে এই যেমন তোমার পরিচিতরাই বলছে, আরে ও তো আমার ও তো আমার পাড়ায় থাকে, ও তো আমার জলপাইগুড়িতে থাকে, ও আমার কাছে পড়তো, সবাই একটা মানে it gives me a proud feeling যে না চলো আমার একটা কিছু হয়েছে, যাতে জলপাইগুড়ির একটা অংশ ওর মধ্যে, এটা জলপাইগুড়ির জন্য অনেক বিশাল ব্যাপার। এবার একটু আমাকে বলো যে
মানে জানি না এটা উচিত হবে মানে চন্দ্রায়ন-3 এর যে মোটিভ ছিল যে বিক্রম ল্যান্ডার যখন ল্যান্ড করার পর তো যা যা ছিল সেসব আমরা পেয়েছি। আমি ডিটেলস হয়তো তোমাদের জিজ্ঞাসা করতে পারি না, তুমি বলো যা যা আমাদের মোটিভ ছিল সেটা আমাদের সাকসেস হয়েছে, তাই তো? ডাটা কালেকশন যেগুলো ছিল আমাদের মেইন ইন্টেনশন ছিল হচ্ছে আমাদের ওটা মানে পুরো একটা উইন্ডো থাকে 4 থেকে 15 দিন শুট থাকে, 50 ডেজ থাকে। একদম আমরা মানে 14 ডেজ ইন আমাদের পৃথিবীতে 1 ডে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো আমাদের প্ল্যানিং ছিল আমরা এমন টাইমে ল্যান্ড করাবো যে ফুল 14 ডেজ স্প্যান আমরা পাই। সোলার লাইটটা সোলার, হ্যাঁ এক্স্যাক্টলি। তো নট ওয়ান একদিন না বেশি একদিন না কম এরকম প্ল্যান ছিল। এবার আমাদের মেইন মোটিভ ছিল সফট ল্যান্ডিং করা, সফট ল্যান্ডিং করে সাউথ পোল ল্যান্ডিং করা, ফার্স্ট ফর কান্ট্রি করে, দেন ধীরে করে প্রজ্ঞান রোভার বেরিয়ে হালকা করে রোভ করে বেড়াবে, ফটো তুলবে, এর হট টেস্ট করা হয়েছে পরে। তো আমাদের এগুলো মেইন মোটিভ ছিল। এবার ওই কারণে 14 ডেজ অবধি যা ডেটা কালেকশন হয়েছে, যা রিসার্চ করা গেছে বা যা সব কিছু টেস্টিং হয়েছে ওগুলো আমাদের মেইন ইন্টেনশন ছিল। এবার তারপর অবশ্যই আমাদের একটা মনে আকাঙ্ক্ষা থাকে যে ঠিক আছে যদি হলো তো ভালো। তো আমরাও ইন মিডল আমরা চাইছিলাম যে ঠিক আছে দেখি তো কমান্ড দিলে আসে কিনা, বাট আমরা অ্যাসাল আমরা জানলাম দ্যাট মিশন ওয়াজ অনলি ফর 14 ডেজ। মানে আমরা জানতে পারি কিছু সেটা আমাদের একটা অবাক করা কিছু পেয়ে পাওয়া গেছে, মানে যদি আমরা জানতে পারি অবাক করা কিছু পাওয়া গেছে। মানে অবাক করা আমরা অনেক কিছুই টেস্টিং করেছি, আমরা দেখতে পেরেছি ওখানে আপনার মুনে অনেক ভূমিকম্প আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে ওটা অবশ্যই এটা আছে। দেন অনেক আপনার মিনারেলস এর নিউ ইয়ে হয়েছে, আর ওটাকে আরো গবেষণা হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে ডেটাটা নিয়ে যে ডেটাটা আমাদের সেন্ড হয় আমাদের তো ওখানে মানে রক্ত আমরা এবার তো অনেক প্ল্যান ছিল। নেক্সট বিষয় আমাদের হট টেস্ট করা হয়েছে একটা। হট টেস্টটা কি হচ্ছে ওটা প্রিকারসার বলতে পারেন আপনি, যে যেখানে আর কি আপনার বিক্রম যেখানে আপনার ল্যান্ড করেছে ওখান থেকে হপ করে অলরেডি 100 মিটার বা 200 মিটার সাইডে গিয়ে একটা আবার ল্যান্ড করে সব। তো এটা একটা ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, যে অ্যাকচুয়ালি নেক্সট মিশনটা বা যবে 10 বছর বা 7 বছর প্ল্যান হবে, দেন প্ল্যান আছে যে ওখানে ড্রিল করে মুন রক নিয়ে হপ করে এবার ওখানে আবার ইঞ্জিন লাগানো হয়, যেটা হপ করে নিচে না যায়, হপ করে আবার চারদিকে আবার ঘুরে আবার আটকে চলে আসে। তো এটা সব প্রিকারসার সব প্ল্যান আছে, এগুলো সব এই প্ল্যানটা আমাদের হপ টেস্ট একটা বলি। হ্যাঁ তার মানে হচ্ছে যে এইবারের মিশনে ছিল শুধু ডাটা কালেকশন করে আমাদের ইসরো সেন্টারে পাঠিয়ে দেওয়া আর সেখান থেকে গবেষণা করে। পরের স্টেজে যেটা প্ল্যান করা হচ্ছে যে ওই যে ল্যান্ডিংটা হলো সফট ল্যান্ডিং, তাহলে এখানে আচ্ছা ওখানে সফট ল্যান্ডিং করে ওখান থেকে তো ড্রিল করে বের করতে পারে। হ্যাঁ এক্স্যাক্টলি ওইটাই, মানে না ড্রিল তো করবে কিন্তু ড্রিল করার পর কেমন উপরে উঠতে লাগে, আবার তাকে উপরে উঠতে হবে, উঠে তো আবার সেই ব্যাক করে যেতে হবে। তো ওটাই ওই যে টেস্টটা এটা হয় ওখানে গিয়ে, মানে ওটাই অ্যাকচুয়ালি না একটা মিশনের আগে ধীরে ধীরে করে আমরা মানে ওটাকে স্টেজ ওয়াইজ সাকসেসটা নিয়ে আসা হয়, যে ঠিক আছে এটা হচ্ছে কিনা। তো সাইকেল চালানো হাফ প্যাডেল করে শিখতে হবে, হাফ প্যাডেল শিখেছি সেই ওই কথাটা হচ্ছে ওই তো ফুল প্যাডেল একবারে করতে। তো আমরা ওই সেন্সেই করা আছে যে একটা করা হচ্ছে, আগে হপ টেস্ট করা হলো, দেন নেক্সট আরেকটা করা হবে, তো ধীরে ধীরে করে দেন একটা ফুল সব শেখাগুলোকে নিয়ে একটা আমাদের নিয়ে একটা বড় সড় একটা মিশন আবার করা হবে যাতে আমরা করতে পারি। তো এরকমই ফার্দার মিশন ওরকমই আছে, আমাদের পিএম মোদি অনেক কিছু বলেছেন, ওরকম ভাবে আমাদের প্ল্যান করা আছে। তো ধীরে ধীরে করে অ্যাজ পলিসি যেরকম ভাবে বলা হবে আমাদেরকে আমরা ওটা প্ল্যান। তার মানে এইটুকু ধরে নিচ্ছি যে মানে চন্দ্রায়ন-3 ইজ ভেরি সাকসেসফুল। চন্দ্রায়ন-3 যে আমাদের রোভার আর কি বিক্রম ল্যান্ডারের যে প্রজ্ঞান রোভার, ও যে এখন ওখানে আছে, মানে এই যে এটা এক্সপেক্টেড ছিল যে ওটা ওখানেই থাকবে আর ওটা ওখানেই থাকবে, না ওটা কি পরে কালেক্ট করা যায় কিছু? কালেক্ট করার জন্য কোনো প্ল্যান নেই আছে। কালেক্ট করা গেলে ওটা এই কেউ যদি যায় গিয়ে যদি কোনো ইন্ডিয়ান হোক বা কোনো এটা আছে দ্যাটস প্ল্যান। আর একটা ছোট কথা যে এইবারে মানে যেটা আমি আরেকটা দেখেছিলাম, মানে যেহেতু আমরা তো অ্যাজ এ লেম্যান যা পড়ি তাই দেখেছিলাম, মানে একটা এক্সপেক্টেড টেম্পারেচার আর টেম্পারেচার এক্সপেরিয়েন্স ওয়াজ ডিফারেন্ট না, আমরা এক্সপেক্টেডই ছিল, মানে আগে আর পাঠানোর আগে তো আমরা জানতাম এই টাইমে ঠান্ডা হয়ে যায় কিংবা ইয়ে হয়ে যায়, মানে টেম্পারেচার থেকে -183 হ্যাঁ ট্রেমেন্ডাসটা ড্রপ করে গেছে। তো আমরা এটা মানে এই সব রিসার্চ করে পাঠানো হয়েছে যে এক্স্যাক্টলি ওটা একটু ভ্যারিয়েশন তো হতেই পারে, একটু ভ্যারিয়েশন তো হবেই আছে, বাট আমরা জানতাম মানে অ্যাকচুয়ালি পুরো রিসার্চ করে পাঠানো হয়, আমাদের পুরো আলাদা রিসার্চের উইং আছে, ওরা পুরো ডিপার্টমেন্ট দেখে যে ঠিক আছে এই টাইমে পাঠানো হবে, কোথায় কোন কমান্ড দিতে হবে, সব কিছু প্ল্যান ছিল সব।
বলছি যে যেখানে ল্যান্ড করলো ওটাকে তো পয়েন্টটাকে নাম দেওয়া হচ্ছে শিখে না, আমি তো খুবই ভালো মনে করি। আমি তো খুবই ভালো মনে করি, কারণ কি আমাদের আমাদের ট্র্যাডিশন কালচারকে পাবলিক নাম দেওয়া হয়েছে। হ্যাঁ, আর অনেকজন অনেক কিছু বলেছিল। হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে কোনো আপনি দেখুন স্যাটার্ন প্যাটার্ন সব রোমান গডের উপর নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এই অ্যাকচুয়ালি সেই হিসেবে থেকে এগুলো রিলিজিয়ান বেস ভাবতে লাগে না, তো আমি এটাই মনে করি। তো এগুলোকে অ্যাকচুয়ালি প্রথমত কথা আমরা রিসার্চ ওরিয়েন্টেড জায়গায় আছি, তো আমাদের ওসব মাথাতে থাকেও না সেটার কথা। আর যদি এরকম হয় তাহলে সবকিছুর নাম তো রোমান গডের উপরে। আমিও দেখেছি, আমারও এখানেই কনফিউশন বলবো না, আমারও ওইটাই মত ছিল যে নেপচুনস, ইউরেনাস, প্লুটো সেগুলো সব তো ওদের সবই রোমান গডের আছে। শিব শক্তি বললে পরে অসুবিধা না, এই নিয়ে গেল করে না একদম না, আমি ফ্র্যাঙ্কলি এটা মনে করি। আর আমি অ্যাজ এ ইউরোপ পারসন ভেতর থেকেও বলছি, এটাকে আমরাও যেভাবে আজকে আমাদের কাছে কোনো ম্যাটারই করে, অনেকজন অনেক কিছু বলে। আমি দেখেছি খবরে, হ্যাঁ একদম, খবরে জাস্ট ইগনোর করে, এক্স্যাক্টলি খবরে একটু দেখেছি অনেকজন অনেক কন্ট্রোভার্সি এসে কেন নাম দেওয়া হলো, বাট ওটা আমরা ওগুলো আমরা ভাবি ওটা বলতে যাচ্ছে সবচেয়ে আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। এক্স্যাক্টলি এগুলো, কারণ আমরা ওটাই বলি যে এত কিছু নাম করা হচ্ছে, আইকাতে এরকমই নাম করা হতো, রোমান গড অফ থান্ডার, রোমান গড অফ ফিয়ার, রোমান গড অফ এই সব কিছু রোমান গডের উপরেই নাম হতো। দ্যাটস ফাইন, ওটা কোনো ম্যাটারই হচ্ছে না। এবার একটা জায়গা যে এই যে বলে যে আমরা সায়েন্টিস্ট, তো শিব শক্তি নাম দেওয়া হয়েছে, ইউ হ্যাভ নো অবজেকশন। তা এবারে সোমনাথ স্যারকেও দেখেছি যে ভেরি মাচ স্পিরিচুয়াল যদি আমি নাম বলে থাকি, বাট একজন আমাদের গডের প্রতি তার একটা কেমন আস্থা আছে, সে কেমন, এটা আমাদের কালচার। তুমি কি বলো? না, আমিও ওটা খুবই বিলিভ করি অ্যাকচুয়ালি। আমি আমার প্রথম থেকে আমি এরকম ভগবানকে দেখি যে আমি স্পিরিচুয়াল যেটা আমি যেটা করব সেই ফলটাই পাবো, এটা আমি ইওর লাইফ ইজ ইওর কার্ড, এটা আমি খুব বিলিভ করি। আর আমি আমাদের সোমনাথ স্যার, সিমন স্যার, আমাদের সবাই আমাদের প্রচন্ডই সবাই ট্র্যাডিশনালি রুটেড, প্রচন্ড রুটেড, এটা আছে কথা। তো আমরা এটাই আমি অফিসেও দেখেছি, আমাদের সাকসেসফুল লঞ্চ হয়ে আমরা লাকি দেওয়া হয়। হ্যাঁ, তো খুব কালচারটা আছে, আর আমাদের প্রতি ওটা নিয়ে আমরা আছি। তো আমরা কালচারালি, ট্র্যাডিশনালি, ঠিক আছে, যেইভাবেই যে হোক না কেন, whatever religion we respect, that means we respect, exactly, we respect this thing a lot. আর সত্যি কথা বলতে কি আমি একটা নিজেও আমি প্রচন্ডই মনে করি যে যারা আর কি খুব নর্মাল লাইফ যারা লিড করছে, যারা ভালো বা যারা নর্মাল খুব আছে, দ্যাটস ফাইন, বাট অনেক সময় না স্পিরিচুয়ালনেসটা বা ট্র্যাডিশনাল এটা রুট হতে লাগে, তবে একটা রিলিজনের ছড়ির মতো কাজ করে, যাতে একটা সাহারা পাওয়া যায়, এটা আমি প্রচন্ড মনে করি। তো এটা খুব ইম্পর্টেন্ট, তো এটা দেখেই খুব খুব ইম্পর্টেন্ট, এটা আমি নিজেও মনে করি যে এরকম ভাবে হলে একটা সাহারা পাওয়া যায়, রাস্তা ভুকে যাওয়া হয়, তো রাস্তা পাওয়া যায়, জাস্ট গাইডেন্সটা এই সরে যাচ্ছি বাবা, হ্যাঁ কারেক্ট সরে যাচ্ছি, চলার পথে আমি চলতেই পারি বাবা, বাট সামওয়ান ইজ দেয়ার, সাম বিলিভ or belief system না বললো আমার একটা যে রেসপেক্ট সেটা এটা হচ্ছে এটা স্পেশালি ফর দোজ যারা আর কি অতটা অ্যাটেনশন ফিল করে। আমি তো ন্যাচারালি ফিল করি, তো আমি মনে করি যারা ফিল করে তাদের এটা খুব ইম্পর্টেন্ট। আমি ন্যাচারালি আমি ওই যেহেতু আমি একটা বিলিভ যেমন আমি পূর্বশটা করি, তো আমি ন্যাচারালি আমি ওইভাবেই গডকে বিলিভ করি। আমি অ্যাসাজ কোনো সময় মন্দির যেতে পারলাম কি পারলাম না এটা আমার কাছে ম্যাটার করে না, বাট আমি জানি মনে মনে রেসপেক্ট করি, আর আমি জানি এটা ঠিক, যেটা করলে আমার ঠিক হবে এটা আছে মেনে নিচ্ছি। বাট যারা অ্যাকচুয়ালি সবসময় হয়ে ওঠে না, কোনো রাস্তা ক্লিয়ার হয়েছে, তাদের এটা খুব ইম্পর্টেন্ট। রিলিজিয়ন ক্যান বি গাইডিং লাইট হতে পারে। একটু কথা যে আমরা আমাদের প্রফেশনে আমাদের সঙ্গে আকাশের যোগাযোগ অনেক দিন। আমাদের অ্যাজ এ ন্যাভিগেটর আমরা যখন শুরু করেছি তখন আমরা বিভিন্ন ধরনের কনস্টেলেশন ওরিয়েন্ট কনস্টেলেশন, তার মধ্যে যেমন একটা কালপুরুষ বলি আমরা, তার যে সিরিয়াস স্টার, তারপরে সান, মুন, ভেনাস, এগুলোকে আমরা সিস্টেম দিয়ে মেজার করে আমরা পজিশন বের করে তারপরে আমাদের জাহাজকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছি। তো স্লোলি সেখানে আমাদের যখন রেভলিউশন হতে শুরু করলো, আমরা দেখলাম ওখানে স্যাটেলাইট এ আমাদেরকে জাস্ট তখন ওই স্যাটেলাইটটা যে লঞ্চ করা হয়েছে, সেই স্যাটেলাইটটা জাস্ট একটা এই যে রিভলিউশনটা করছে, আর আমাদের যে ডোমটা আছে তার সঙ্গে যখন কানেকশনটা হচ্ছে, ওই সময় আমাদের কিছু পজিশন আমাকে এই মেশিনে রেজাল্ট করে আমাকে দিয়ে দিচ্ছে। তারপরে আসলো হচ্ছে আমাদের
ধীরে ধীরে স্যাটসি এলো। স্যাটসি আমাদের কমিউনিকেশনটাকে দিতে শুরু করলো, আমাদের টেক্সটে আমাদের নানা ধরনের স্যাটেলাইট লঞ্চ হতে শুরু করলো। নেক্সট হচ্ছে আমাদের জিপিএস, যেটা তুমি আমাদেরকে যে অফ দ্য রেকর্ডে কথা বলছিলাম যে আমেরিকান লঞ্চ করেছিল আর কি আমেরিকা। তো জিপিএসটা আমাদের নেভাল পারপাসে হয়তো ওটাকে জিপিএসটাকে গ্লোবাল পজিশনিং সিস্টেম মানে কিছু স্যাটেলাইট ওরা লঞ্চ করেছিল, যার থেকে আমরা মানে কোয়াইট ফ্রিকুয়েন্টলি আমরা পজিশন আপডেট পেতে শুরু করলাম। হ্যাঁ, তো তারপরেও একটা গ্লিচ ছিল, মানে হয়তো সেই পজিশনটা কোনো কারণে আমাদের মানে অ্যাকুরেসিটা +- 100 মিটার বা এরকম থাকতো। এখন তো দেখছি যে মানে টেকনোলজি রেভলিউশন এমন জায়গায় নিয়ে গেছে যে ওটার এরার হয়তো +- 0.5 মিটার বা এরকম বা 0.5 সেন্টিমিটার এরকম আমাদের আছে। ঠিক আছে, তো সেই যে একটা মানে স্পেসের সঙ্গে যে একটা রিলেশন, তারপরে ওই যে মানে আমাদের ন্যাভিগেটর হিসেবে রাতের আকাশে অনেক কিছু দেখা, তো তার মধ্যে হয়তো আমরা যেটা ছোটবেলায় বা আমাদের একটা ফ্যান্টাসি বা একটা এটা থাকতো যে ইটি বা আমাদের এলিয়েন। তো এনি এক্সপেরিয়েন্স এনিথিং ইউ মানে তোমার তরফ থেকে যদি কিছু ইনফরমেশন পাওয়া যায়, তোমার তো 9 বছরের মতোই তো কাজ করো বেসিক্যালি। তো আমি যখন ইসরায়েলে জয়েন করি তখন আমার মেইন কোর ব্যাক এখন হচ্ছে নাভিক অ্যাকচুয়ালি যেটা আপনি বললেন জিপিএসটা হচ্ছে আমেরিকার অ্যাকচুয়ালি নেভি ডেভেলপমেন্ট করে। এবার কার্গিল যুদ্ধতে ইন্ডিয়ান গভর্নমেন্ট জিপিএস এর আমেরিকাতে হেল্প চেয়েছে। আচ্ছা, ঠিক আছে, তো ওই টাইমে ওরা ডিনাই করে দিয়েছিল যে না আমরা হেল্প দেবো না, বিকজ ওরা মিলিটারি অনেক কাজে লাগে, অনেক রকম কাজে অনেক কাজে ইউজ করা যাবে। দেন ইন্ডিয়ান গভর্নমেন্টের সেই টাইম থেকে ম্যান্ডেট হয় যে আমরা নিজস্ব জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম ন্যাভিগেশন পাবো। এবার আমাদের জন্য আমরা কাজটা করতে পারি। এবার স্পেশালি আমাদের হোস্টাইল নেবারহুড পাকিস্তান, চায়না, তো নেবারহুডটা আমাদের খুব ভালো মানে ফ্রেন্ডলি না। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা প্রাইম ম্যান্ডেট, ফার্স্ট ম্যান্ডেট ছিল যে আমরা সাবকন্টিনেন্টাল লেভেলে মেইন জায়গাটা কি, কারণ হচ্ছে কি 24/7 আপনারা অল ওভার দি ওয়ার্ল্ড যদি জিপিএস কি করে আমাকে অল ওভার দি ওয়ার্ল্ড আমাকে নেভিগেশন দেয়। তো আমার যদি একটা হাতে যদি রিসিভার থাকে যেটা আপনারা জানতে নিয়েছি এটা নিয়েছি, সেটাকে আমি দুনিয়ার যেখানে আপনাকে সাপোর্ট দেব। কিন্তু কি এখন জব সাপোর্ট করে দেয় আমাদের স্যাটেলাইট অনেক, বাট আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের ফার্স্ট ফেজের আমাদের ম্যান্ডেট এটাই ছিল আর এটাই আছে যাতে আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টটাকে আমরা কভার করতে পারি। কিন্তু আমাদের পাকিস্তান, চায়না অনেক জায়গাতে আছে আমাদের যেমন ইম্পর্টেন্ট অ্যাসেটগুলো আছে। তো আমাদের এটা নিজস্ব ইন্ডিয়ান আমরা এস্টাবলিশ করেছি। আর ওয়ার্ল্ডে খুব গুণগন্তি কান্ট্রি আছে, ইউএস করেছে, রাশিয়ার নাম গ্লোনাস ওটা আছে, চায়নার গাইডু আছে, ইউরোপিয়ান ইউনিয়নের গ্যালিলিও আছে, সবাই মিলে করেছে, জাপানের আই থিংক ইউজেডএসএস একটা নাম এরকম আছে, ওদেরটাও রিজন। তো এই আর ইন্ডিয়ান আমরা রিজনাল করেছি, এটাকে ধীরে ধীরে করে গ্লোবাল যাওয়ার প্ল্যান আছে। তো সেইটার জন্য থেকে আমাদের একটাই মেইন যে আমাদের এনি টাইম আপনার ইদানিং আমাদের মোবাইলের সবগুলো চিপ এখনো জিপিএস কে সাপোর্ট করে, বাট ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেছে বাই 2025 ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার প্লাস যে কোনো ফোন আসছে এটা হ্যাজ টু সাপোর্ট নাভিক স্যাটেলাইট যেটা আছে ওরা অন্য ব্যান্ডে অ্যাকচুয়ালি কমিউনিকেট করে, সেটা ম্যান্ডেটরি করতে হবে নিজে সব মোবাইল ফোনে। দেন সব মোবাইল ফোন আমাদের নাভিককে সাপোর্ট করবে অলসো, উইদাউট আদার দ্যান জিপিএস নাভিককেও করবে। এটা আমাদের নিজস্ব দেশের তৈরি। তো এনি টাইম এটা আমাদের কন্ট্রোলে থাকবে, আমরা যেভাবে চাইবো ইউজ করতে পারবো। জিপিএস টা আমাদের কন্ট্রোলে নেই, যদি কোনোদিন ওরা চায় দে ক্যান কাট অফ দি সিগন্যালস ওভার ইন্ডিয়া করে চাইবে, বাট আমাদেরটা পুরোপুরি আমাদের কন্ট্রোলে থাকবে। আর আমাদের একটা ইদানিং ফেজ 1 এর প্ল্যান আছে ওভার দি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, অবশ্য বড় করে এক্সাক্ট কোঅর্ডিনেটটা বলতে যাচ্ছি না এখন, বাট অনেকটা বড় এরিয়া আছে মেইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট along with the neighbors 1500 kilometer along the subcontinent এদিকে ডালি বাঁধ করে। এটা ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজে ধীরে ধীরে করে যতটা আরো স্যাটেলাইট উপরে যাবে, আরো যখন আমাদের স্পেস সেগমেন্ট স্যাটেলাইট অ্যাড হবে, আরো আমাদের ওয়ার্ল্ড ওয়াইড কভারেজটা বাড়বে। এটাই আমাদের মানে আমি এই প্রজেক্টটা প্রথম থেকে কোর এখনো সাথে যুক্ত আছে। ইন দ্য মেইন টাইম আরো প্রজেক্ট আসছে, চায়নার মতো আরো আসবে, তখন এরকম হবে। সো বেসিক্যালি তুমি হচ্ছে নাভিকের মানে আমাদের যে জিপিএস সিস্টেম এটাকে জিপিএস নাভিক না, আমরা নাভিক বলি অ্যাকচুয়ালি না, মানে আচ্ছা আমি একটু কারেকশন মানে আমাকে ভুল বললে বলো যে আমরা এটাকে বলতাম গ্লোবাল পজিশনিং সিস্টেম। তো ওটা তো জিপিএস হয়তো আমেরিকা ওটা নাম দিয়েছে জিপিএস, বাট তাহলে এই যে সিস্টেমটাকে তুমি নাভিকের এই সিস্টেমটাকে এটাকে
গ্লোবাল পজিশনিং সিস্টেম না বলে কি অন্য কিছু বলে এটা? না, অ্যাকচুয়ালি আমরা বলি এটাকে ন্যাভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন। ওকে, ন্যাভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন, এটাই আমাদের পিএম মোদি নাম দিয়েছে নাবিক। কারণ নাবিক যারা নাবিক সংস্কৃতে নাবিক কারা হয়, যেটা ন্যাভিগেশন করা আমাদের নাবিক সামনে বসে আছে। তো পিএম মোদি এটাকে নাম হচ্ছে নাবিক নাম দিয়েছে। পুরো নাম হচ্ছে ন্যাভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন। এটাই আমাদের ট্র্যাডিশন ফলো করে নাম হচ্ছে নাবিক। ইংলিশ নাম আগে ছিল আইআরএনএসএস নাম ছিল। আইআরএনএসএস এক্স্যাক্টলি মনে পড়েছে, ন্যাভিগেশন সিস্টেম নাম ছিল। তো এটাকে আমরা এখন নাবিকই বলি, কারণ আমরা ট্র্যাডিশনটাকে ফলো করে ন্যাভিগেশন ইন্ডিয়ান কনস্টেলেশন। তার মানে ওই আমাদের ফোনে এখন যে জিপিএস গুলো চলছে দ্যাট ইজ ইউএসএ, কিন্তু মানে রিসেন্ট ম্যান্ডেট আসছে যেটা আমাদের এই ফোনের এই জিপিএস টাকে উঠিয়ে দিয়ে ওখানে আমাদের নাবিক, যেটা নতুন ফোন যেগুলো আসবে ওটা চিপটা লাগানো হবে, এটা আপনার জিপিএস ছাড়াও আমাদের ইন্ডিয়ান স্যাটেলাইটকে, কারণ এখন ওটা চলে আছে ঘুরে আছে, কিন্তু আমাদের ফোন কমিউনিকেট করতে পারছে না। তো ওই চিপটা আমরা দেওয়া হয়, বিকজ চিপ ইজ নট, হ্যাঁ ওই ছোট একটা জিনিস রিসিভারটা দেওয়া তবে আপনার হয়। মানে আমাদের যেরকম জাহাজে থাকতো যে আমাদের ওই ড্রোনটা থাকবে, তাকে আমরা রিসিভ করতে পারবো। বেসিক্যালি ফোনের ওই চিপটা মানে রিসিভারটা, রিসিভারটা দিলে তো 2 বছরের প্ল্যান ওটাই আছে। 2 বছরের মধ্যে ম্যান্ডেট করেছে এটা হয়ে যাবে। এই নাভিক সিস্টেমে কতগুলো স্যাটেলাইট আছে আমাদের? এখন এটা আমাদের 8টা স্যাটেলাইট ছিল মনে পড়বে প্ল্যান। তো আপনার বলতে পারেন ন্যাভিগেশনের জন্য আমাদের কাছে 5টা স্যাটেলাইট আছে, আরো 3টে স্যাটেলাইট আমাদের অন্য কাজে আমরা ব্যবহার করি। কিন্তু আমি এখনো ওই জায়গাটায় আসি যে ইটি বা এলিয়েন এনিথিং, এনি স্টোরিজ, এনিথিং এক্সিস্টেন্স। আচ্ছা, মানে কেন বলছি, সরি আমি এই জন্যই বলছি যে মানে ইসরো স্পেস অর্গানাইজেশন, ইউ বিলং দেয়ার, ইউ মাস্ট হ্যাভ বিন ইভেন ইফ ইউ, আমার তুমি যদি নিজেও যদি অভিজ্ঞতা না পেলে লোকের কাছে শুনেছ বা একটা 4 ডাইমেনশন বা 3rd ডাইমেনশন বিয়ন্ড দ্যাট, মানে কিছু তো একটা কোথাও থাকবে না। আমি অ্যাকচুয়ালি আমি যে আপনি যে বললেন কনস্টেলেশন আর এই সব এগুলোকে তো খুব সত্যি মানে আমরা এখনো আমি মানে হরাইজন দেখতে খুব ভালোবাসি, যেটা বললাম হরাইজন দেখে অনেকটা কিছু দেখা যায়। তো আমি যখন এগুলো আমি এটা মানে আমি থিওরিটিক্যালি আমি ইয়ে করব মানে যাব না এগুলো নিয়ে করতে, বাট আমি এটা মানে মনে করি যে না ঠিক আছে নিশ্চয়ই মানে এগুলোর যতটা ভ্যালু আছে আমি যে ফিল করতে পারি, যে একটা পুরো কনস্টেলেশন দেখে যে আইডিয়া দিয়ে লোকজন ইয়ে করতে, যে একটা প্রতিটা কনস্টেলেশন একটা ভ্যালু, ঠিক আছে এরিয়াস বলুন ক্যাপ্রিকন বলুন, এগুলোর একটা ভ্যালু, এগুলো প্রতিটা একটা ভ্যালু আছে। আর এটা প্রচুর ভ্যালুয়েবল, ওখান থেকে শিখে এসে আমরা আজকে এখানে আছি। তো ওইটাই একটু আছে হিস্ট্রিটা এরকমই যে if you don't know from where you came, you will never know where you go. তো হিস্ট্রিটা দেখে এখনো আমরা ন্যাভিগেশনের উপরের দিকেই তাকাই, স্যাটেলাইট উপরে আছে, একদম তাই উপরের দিকে স্যাটেলাইট উপরেই আছে, ওটাই বলি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা এখন ধ্রুবতারা দেখে যাবো, চাঁদ থেকে যাবো, এখন তো আমাদের এখনো মোটিভটা ওখানে, স্যাটেলাইট কিন্তু উপরেই আছে, স্পেস সেগমেন্ট স্যাটেলাইট উপরেই আছে। আমরা এখনো যে রিসিভার যে মোবাইলে পাচ্ছি উপর থেকে পাচ্ছি। তো ঘুরে ফিরে সেই হিস্ট্রিটা যেখানে আছে ওখান থেকেই আমাদের লিংক হয়ে এখন এসেছে, স্যাটেলাইটটা উপরেই আছে, উপর থেকেই সব ডেটা দিচ্ছে আমাদেরকে, দিয়ে আমাদেরকে XYZ যেটা আমরা আছি সেটা পাচ্ছি। তো সেই হিস্ট্রি থেকে আমরা আসছি জন্য আমরা এখন যেতে দাঁড়িয়ে একটা কথা কিন্তু খুব ভালো লাগে, ভেরি মানে ইন্টেলিজেন্ট ফেসলি বলতে সবকিছু উপর থেকেই আসছে। হ্যাঁ এক্স্যাক্টলি, আর দ্যাট ইজ ওটা অনেক কিছুই প্রমাণ করে দেয় যে সবকিছুই আমাদের উপর থেকে আসছে। ভেরি তো আচ্ছা, এই জায়গাটায় দাঁড়িয়ে যে সবকিছু উপর থেকে এলো, এইবার একটুখানি আরেকটু যদি ব্যাকওয়ার্ড যাবে যদি চাই, যে এই যে মানে তুমি যদি মনে করো বলতে পারো তাহলে দরকার নেই, এই যে আমরা বেদাস, রামায়ণ, মহাভারত, আমরা যে মানে ওকে ঠিক আছে স্টোরি বা হিস্টোরি আর সামথিং লাইক দ্যাট, তো এইখানেও তো আমাদের অনেক কিছু মানে এমন কিছু কিছু জিনিস বর্ণনা করা আছে যেগুলো মানে আমাদের যে আমরা বেসিক্যালি যে আমাদের যে ফিউচারটা আমরা দেখছি, এটা তো অনেকদিন আগেই সেটাকে কেউ না কেউ একটা স্টোরিতে লিখে গেছে। মানে এইটা নিয়ে কি কিছু তোমাদের ওখানে চিন্তা ভাবনা করা হয়, বা তোমার চিন্তা ভাবনা বা তোমার এটা আমার পার্সোনাল, আমি পার্সোনালি বিলিভ করি যে যেটা আপনি বললেন আমাদের হিস্ট্রি ট্র্যাডিশন, আমি যেটা বললাম প্রচন্ড রিচ আছে, ঠিক আছে, আমি নিজে ট্রিমেন্ডাস রিচ হিস্ট্রি, রিচ কালচার, রিচ ট্র্যাডিশন, তো এটা প্রচন্ড ভ্যালুয়েবল। তো আমাদের অ্যাজ সাচ ওখানে এইগুলো নিয়ে আমরা হয়তো অন্য ডিপার্টমেন্টে সলভ আছে, তো আমি ফ্র্যাঙ্কলি মনে করি না যে এইগুলো জিনিস যদি না জেনে আগানো হয় তাহলে মনে করি আমি কোথাও যেতে পারবো না। তো এইগুলোকে জেনে ঠিক কোথায় ইউজ করতে হবে জেনেই তারপর আগানো যায়, এটা লাগে। তো এইগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট আর এটা খুবই ভ্যালুয়েবল। তো আমিও সেটাই মনে করি
প্রতিটা শেখা প্রতিটা করা খুবই খুবই ভ্যালুয়েবল অ্যাকচুয়ালি, এটা হচ্ছে কথা। ঠিক আছে, দুটো আলোচনা ফ্যাক্টফুলি পেয়েছি, একটা উপর থেকে সব কিছু আর একটা না জেনে আগানোটা উচিত, বিকজ বেসটা যদি হয়তো কেউ না কেউ ওই বেসটা ধরেই এগিয়েছে, যেখানে ছেড়েছে তারপর থেকে আরেকটা ধরেছে, এখান থেকে ধরে আরেকটা ধরিয়েছে, and then our civilization is going on. আমাদের সিভিলাইজেশন খুব রিচ সিভিলাইজেশন, ওটা আছে মানে ওটাই মানে কেউ করুক না করুক আমাদের ওই আশা ছিল একদম, আমি ওটাই বললাম যেখানে কেউ ছেড়ে গেছে সেখান থেকে আমরা নিয়ে পড়েছি, জানার ইচ্ছা আমাদের মধ্যে প্রথম থেকে ছিল, এটা প্রথম থেকে আমাদের ছিল, তো ওই সেন্সে আমরা আরো এগিয়ে যাবো আমি দেখেছি। লাস্ট একটা কোশ্চেন একটু যে এই যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে একটা তো গেল রক উঠেছে, মানে সোশ্যাল মিডিয়া দেখতে পরেই ওই গেল রকটা পাওয়া যায়, তো তুমি এটা কিভাবে দেখো গেল রক ঠিক আছে না, মানে গেল এই সবার চাকরি চলে যাবে, সবার চাকরি চলে যাবে, এটাই একটা মিসকনসেপশন বলে মনে হয় না কোনো একটা? আমি এটাকে দুভাবে দেখি অ্যাকচুয়ালি, আমি নিজে কমিউনিটিতে পড়াশোনা করেছি, এআই তো খুবই একটা মানে সেটা একটা ইন্ডাস্ট্রি যেটাতে অনেক অপরচুনিটি আছে, ফ্র্যাঙ্কলি আমি এটা বিলিভ করি, ট্রেমেন্ডাস অপরচুনিটি আছে, সত্যি কথা। আমি যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হচ্ছি, আমি নিজে এই নিয়ে কাজ করেছি আর অনেক কাজ করে যাওয়ার, এআই এতটা পটেনশিয়াল আছে যে ম্যানকাইন্ড অনেক চেঞ্জ করতে পারে, কিন্তু স্টিল আমি জানি এটা কতটা কন্ট্রোভার্সিয়াল, বাট আমি স্টিল বলবো, আমি স্টিল ফিল করি যে কোনো কাজ অবশ্যই এরকম আছে যেটাকে হয়তো মেশিন দিয়ে অটোমেট করা যাবে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে ইউএসএ এখন ইদানিং অনেক ল করে দিচ্ছে যে কোন কাজকে অটোমেট করা যাবে কি যাবে না, আমাদেরকে ফিউচারে ভাবতে হবে। তো ইউএসএ আছে, ইউএসএ অলরেডি অটোমেট কার চলে এসেছে, অনেক ল বের হচ্ছে, বিকজ অ্যাজ সাচ আমি ইউএসএ আমি পড়াশোনা ওগুলো দেখে আমি বলছি, কারণ আমার তো নলেজ আমি নলেজ নিয়ে বলছি। আমি যেহেতু তুমি একটা অর্গানাইজেশনে আছো, ওখানে একটা কালচার আছে, ওখানে একটা চর্চা আছে, মানে সেখান থেকে তো ওটাই বললাম, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি দেখেছি আমি এলন মাস্ক এরা সব বলেছে, তো এটা ট্রেমেন্ডাস যতটা অপরচুনিটি আছে, অপরচুনিটি সব এভরিথিং ইজ পজিটিভ, বাট আমাদের একটু বুঝতে লাগবে যে কোন কাজগুলোকে আমাদেরকে অটোমেট করা উচিত বা উচিত, এটা আমার মনে করি। কারণ কি মানে আমি এটা ইউএসএ রিসেন্ট আমি দেখেছিলাম একটা যে ওখানে সেলফ ড্রাইভিং কার চলে এসেছে, ঠিক আছে, এবার ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ উবার ড্রাইভার ইউএসএ তে আছে, এবার একটা মানে এত লক্ষ উবার ড্রাইভার আছে, আমি যদি ফার্স্টে মার্কেটে সেলফ ড্রাইভিং কার দিয়ে দিই মানে চাকরি চলে, তো ওইখানে সব কাজ অবশ্যই কোনোদিনও হবে না। আপনার যদি কাজ ভ্যালুয়েবল থাকে, আপনার যদি কাজ আপনার অর্গানাইজেশনকে ভ্যালু অ্যাড করে, সেটা বেশিরভাগ জন লোকেদের করে, মাইন্ডলি হয়তো 99% লোকেদের করে, সেটা ওইখানে ওদের তো কোনো টেনশন নেই, জব ওদের একটা অপরচুনিটি যে আমি এটা শিখে আরো বেটার করবো, ম্যানকাইন্ডকে বেটার জিনিসটা দেবো। কিন্তু এটা বলতে আমি বলবো যে আমাদের কিন্তু স্টিল ভাবতে হবে যে সেই 1% লোকেদের জন্য যাদের কাজটাকে এআই খুব ইজিলি রিপ্লেস করতে পারে, ওই 1% লোকেদের জন্য কোনো পলিসি আনতে হবে যাতে ওদের কাজটাকে রেখেও সবাই, মানে এআই যে 90% লোক যেটা অপরচুনিটিটা নিয়ে দেশের জন্য ম্যানকাইন্ডের জন্য ভালো করবে পুরো মানুষের জন্য, সেই 1% লোকটাকে আমাদের চলতে হবে যার কাজটা ইজিলি অটোমেট করা যাবে। খুব নরমালি খুব ইজিলি বা আমাদের যে স্টেপ পলিসি মেকিং খুব ভালো করতে লাগবে। এখন আমার তো সেটা মানে ইউএস যেটা এখন আমি ইদানিং দেখেছি, তো এআই ট্রেমেন্ডাস অপরচুনিটি, আর 99% সবার এরকম আমরা আছি যারা ইয়াং জেনারেশন যারা এআইকে আমরা ইউজ করে ঝাঁপিয়ে যাই আরো বড় স্টেপ। 98% আমরা সবাই আছে, 1% মধ্যে এরকম আছে আনলাকি সব সময় থাকে, এটা নিয়ম। আমাদের যতবার আমি দেখেছি প্রতিটা একটা জেনারেশন শিফট হচ্ছে, ওদের নিয়েছে কোনো না কোনো জিনিস ছেড়ে, যেমন মোবাইল এসে আগে আমরা রেডিও বাড়িতে দেখেছি, প্রতিটা জেনারেশনে একটা জিনিস চলে যায়, সাইড হয়ে যায়, ঠিক আছে হয়ে যায়। তো কিন্তু সের মধ্যে আমাদের জানতে লাগবে যে কিভাবে যেই লোকগুলোকে আমরা ছেড়ে চলেছে ওকে নিয়ে এগোতে লাগবে। তো সেই 1% আমাদের একটা পলিসি হয়, আমি বিলিভ করি, আমার মনে সেটা হওয়া উচিত। তো না হলে আমরা জেনারেশন যেটা আছি উই আর ভেরি মাচ ওয়েল ইকুইপড যে আমরা এআইকে আমরা ইউজ করে দেশের জন্য বা নিজের এনি আমাদের অর্গানাইজেশনকে কোনো কোম্পানিকে আমরা দিতে পারি, আর সবাই আমরা রেডি, আমরা সবাই রেডি। মানে ঠিক ওই জায়গাটা যে এই জেনজি যেটা কি বলে, ওয়েদার বিলংস টু জেনজি, জেনজি যেটা আসছে, জেনজি ইজ ওয়েল ইকুইপড, ওয়েল অর্গানাইজড, ওয়েল ইনফর্মড, মানে দে আর অ্যাট পার, কারেক্ট এক্স্যাক্টলি। কিন্তু এই যে এআইটা হয়তো তাদেরকেই ক্ষতি করতে পারে,
যেমন আমি দেখেছি ছোটবেলা আমরা যখন বড় হয়েছি, আমরা পুজোর সময় গ্রামোফোন রেকর্ড কিনতাম। সেই গ্রামোফোন রেকর্ড আস্তে আস্তে চলে গেল আসলে টেপ রেকর্ড, ক্যাসেট। সেই ক্যাসেটও চলে গেল আস্তে আস্তে এলো সিডি। এবার যারা টেকনিশিয়ান ছিল যে ওই গ্রামোফোন রেকর্ডে, তারা যদি নিজেকে ওই তার সঙ্গে একবার না করলো, তারা কিন্তু ওখানেই পড়ে গেল বা ওখান থেকেই শেষ হয়ে গেল। সো উইথ দ্য এআই, এই যে 1% বলে কথা বলছো, এখনকার জেনারেশনকে আমার মনে হয় সেই একবারে আসতে হবে, আর এটা অ্যাডভান্টেজটা নিতে হবে। ডেফিনেটলি পলিসি মেকিং করে একটা জায়গায় রেস্ট্রিকশন করা যায়, এইটুকু আমি ইউজ করা, তারপরে আমি করা। কারণ কোনো কোনো কাজ এখনো আমাদের অনেকজন করে, যেটা মানে অটোমেটেড কাজ মতো, ওটা এআই খুব ইজিলি রিপ্লেস করে দিতে পারে। কারণ কম্পিউটার হচ্ছে অটোমেশন করা, কম্পিউটার এক্সিস্টেন্স হয়েছেই আমি এটা ইজিলি করতে পারি, আর 90% আমরা অটোমেশন করি। তো ওই সব জায়গাতে আর কম্পিউটার যেহেতু ভুল কম করে, ওটা করবেই বেটার। তো ওই পলিসি রিংটা করে ঠিক আমাদেরকে এই জায়গাটা দাঁড়ি টানতে লাগে, ঠিক আছে 99% আমরা বেটারমেন্ট করব, 1% আমাদেরকে জানতে হবে যাতে 1% লোক, কারণ ইন্ডিয়ার পপুলেশন ওয়াইজ 1% অনেক বিশাল। তো ওই 1% লোকটাও যাতে মানে ওদের যাতে ফ্যামিলি যাতে খাপার না করে, ওই জায়গাটা ওদিকটা আমার ফ্র্যাঙ্কলি হয়তো আমি অনেক আগেকার কথাই বললাম, আমাকে ইন্ডিয়াতে এখন জায়গাটা আসতে অনেক 20 বছর দেরি, বাট আমি স্টিল মনে করি যে আমি ইউএস এর অনেক কিছু দেখেছি পলিসি, ওরা সবাই এখানে কথা বলছে যে আমাদেরকে পলিসি করতে হলে সব কাজ রিপ্লেস না করা হয়। এখন এত ইউএস এ উবার ড্রাইভার, মানে সব ড্রাইভাররা আছে, একটা মানে মার্কেটিং এ সেলফ কার দিয়ে দিই, সবার গিয়ে চলে যাবে। তো ওগুলো খুব দেখে ধীরে ধীরে করে দিতে লাগবে, আর করলেও কি মানে যাতে দুজন মিলেই কাজ করতে হয়, ওটাতে মেশিন যাতে মেশিনকে অ্যাসিস্ট করে, না রিপ্লেস করে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে কথা, এটা হয় কথা, নট জাস্ট ঠিক আছে আমি দিয়ে দিলাম হয়ে গেল, এরকম না। এটাও খুব একটা ইম্পর্টেন্ট কাজ। বাট আমাদের জেনারেশন, নেক্সট জেনারেশন, আমি যা দেখেছি খুব ওয়েল ইকুইপড সবকিছু হ্যান্ডেল করা যায়। আর আমি ফুললি মনে করি এরা সবাই, ইভেন এরা ইফ দে আর রেডি, যে এআইটাকে ইউজ করে অনেক ভালো কাজ করতে পারে। মানে আমার মনে হয় আরো ফার্দার ডেভেলপমেন্টটা হবে। এক্স্যাক্টলি হবে, মানে এর থেকে আরো মানে বিয়ন্ড দ্য ডাইমেনশন there will be another dimension. Exactly. এবারে তুমি যেটা বলো, এবারে মানে জলপাইগুড়িতে তো এসছো, নো ডাউট তোমার অন্যবারের জলপাইগুড়ি আসা আর এইবারের জলপাইগুড়ি আসা ইজ ডিফারেন্ট। আমি অন্যবার আসলে আমি 2018 সালে জলপাইগুড়িতে আসি, প্রতিদিনের সময় আসতাম, তো এসে আমি চুপচাপ চলে যেতাম, টের পেতাম না। তো চন্দনে পরে হয়েছে ওটাই বলে, আমি তো 5 বছর ধরে আছি, কেউ টের পাইনি, আর আমি চুপচাপ থাকতাম। এবার কি ইদানিংও আমি তাই করেছিলাম, কারণ আমি জানি যে 23 তারিখে আমি আসলে আমাকে থাকতে লাগতো, মানে আমি যেহেতু আগস্টের টাইমটা আসতাম, আমি নরমাল বেরোতে পারি। এখন অনেকজন রুটটা চেঞ্জ হয়ে গেছে, অনেকজন টের পায় না, পরে অনেকক্ষণ দেখে থাকার পর টের পাবে। তো আমি মনে করি ডিসগাইজ একটা খারাপ হয়নি, কারণ নরমাল একটা অনেক হ্যাম্পার হতো অ্যাকচুয়ালি। কিন্তু অন্যবারে জলপাইগুড়ি যখন আমি আসতাম, আমি যেতাম, এখন লোকজন সত্যি অনেক 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 আমাকে রেসপেক্ট দিয়েছে, আর সত্যি আমি খুবই মানে আনন্দিত, আর আমার খুবই ভালো লাগছে যে আমার এত রেসপেক্ট পেয়েছি। অনেক গুণী ব্যক্তি অনেকজন আছেন, গুরুজন, সবাইকে আমি প্রণাম জানিয়েছি, কারণ আমি অনেক ছোট ওদের থেকে, সবার আশীর্বাদ নিয়েই এত কিছু হয়েছে। আর আমি এটা সবসময় আমি মনে করি যে জলপাইগুড়ি ছেলে, পাড়ার ছেলে কোনদিন বড় হয় না, ছোটই থাকি আমরা, যতই যা মনে করেন যতই বড় হয়ে যাবে ছোটই থাকি। এখন আমাকে পাড়া দেখলে সেই বলতে থাকে সেই ছোট ছেলে, আমি জলপাইগুড়ি ছেলে, আমাকে মৌসুম স্যার গল্প আমি স্যারের সামনে জয়েন্টের ফর্ম ফিল আপ করেছিলাম। তো এগুলো সবই জার্নি, একটা জলপাইগুড়িতে জার্নি। তো অন্যবারের তুলনায় আমি এসে ছোটবেলা মানে চুপচাপ চলে যেতাম, প্রতি আসতাম 2018 সাল থেকে। এইগুলো সত্যি অনেক ডিফারেন্ট। আমি অনেক জায়গা থেকে সম্মান পেয়েছি, ভালোবাসা পেয়েছি, আর আমার এটা মনে নিয়ে আমি খুবই আনন্দিত। আর স্পেশালি আমার ফ্যামিলি, আমার মা, আমার ওয়াইফ, ওরাও প্রচন্ড খুশি। আমি ওদেরকে নিয়েও সব জায়গায় গেছি, আর এতটা বললাম আমার নিজের সাকসেসটা তখনই হয়েছে আমার মা, বাবা আর ওয়াইফ প্রতিটা জায়গাটাকে করে দিয়েছে। মানে আমি যখন বাড়ি ফিরি বা বাড়িতে যাই, সবসময় একটা অ্যাটমসফিয়ার, যখন মা বাবা ছিল ওনারা করে দিয়েছে, ওয়াইফ আছে উনি ও করে দিয়েছে। তো সবসময় একটা যে জার্নিটা যে ছিল, ইউজার জার্নিটা, এরা মানে আমি যতদূর করেছি এক্স্যাক্টলি এরা ওটাই করে দিয়ে যাতে আমার কোনো সময় কোনো অসুবিধা না হয়, এনি টাইম আমাকে অন্যদিকে ব্যাক ফর কিছু করতে না হয়। তো এটা আমার মানে মানে বলে না মানে স্মুথ জার্নিটা মানে এদের জন্যই হয়েছে, না হলে একটা যে তুমি তোমার কথা দিয়ে একটা কথা যে এই যে সাকসেস কথাটা বললে, এটা মানে আমি যেভাবে শিখেছি যে সাকসেস তোমার যেমন এবার মনে হচ্ছে যে রাইট আমি তো মানে অন্যবার এসে চলে গেছে, কিন্তু এবার তুমি
হ্যাঁ বুঝতে পারছো একটা কিছু এই যে সাকসেসটা না ঠিক ওই জায়গাটাতে যেমন when you are happy and your surroundings are happy you are successful 100% it's only being মানে নিজে হ্যাপি হয়ে আমি অন্যকে খুশি হলো না ওটা আমার মনে হয় না সাকসেস মানে এই আমি খুশি আর আমার সারাউন্ডিংসটাও খুশি that's success 100% আমি এটাই মনে করি খুশিটা দিয়েই পাওয়া যায় একদম আমি এটা মনে ফিল করি খুশিটা দিয়েই পাওয়া যায় আমি একা যখন আমি আর আমার ওয়াইফ ওখানে ছিলাম তো আমার শুনছিলাম মারা সবাই এখানে সবাই আসছে সম্বন্ধ দিচ্ছে তো আমরাও খুব খুশি ছিলাম মা হচ্ছে কিন্তু মানে যতক্ষণ আমি এখানে আসছি না মানে এটা সবাইকে দেখে আমার সাথে মিলে মিশে খুশিতে আমারও খুশি মনে হচ্ছে মানে ফিজিক্যাল অর্গানাইজেশন দিয়ে আছে আমার স্যার খুব খুশি আমাকে পেয়ে জম্পটি স্যারের বাড়িতে গেছিলাম কাছাকাছি বাড়ি সবাই ওরা খুব খুশি এবার আমাকে ওদের সাথে দেখা করে আমার খুশি মনে হচ্ছে যাদের সাথে আমি বড় হয়েছি যাদের অ্যাডভাইস নিয়ে বড় হয়েছি এটা নিয়ে আমার সত্যি খুবই আমার ভালো লেগেছে তো আমি এটা আমি ওনার সাথে কথা বলছিলাম অ্যাকচুয়ালি যে আমি ভগবানকে আমি মানি কি মানি না আমি জানি না বাট আমি সদ্গুরুর টিচিং স্যার আমি যতটা ভিডিও দেখি আমার তখন টাইম কম কত বড় বড় আমি সত্যি কথা বলতে গেলে একটা ফাংশনও দেখতে পাই না বাট ছোটখাটো যেগুলো দুটো ভিডিও আসে আমার কাছে আমি সদ্গুরুর থটটা খুব খুব আমাকে অ্যাট্রাক্ট করে যে উনার যেরকম ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং নর্মাল আমি সত্যি ফিল করি আমি সত্যি কথা বলতে কি কতটা ফলো করে সেটা আমি জানি না বাট আমি ডাউট আমি ফলো করি না বাট আমি যখন কোনো একটা ভিডিও চলে আসে সামনে ফিলিংস একটা হ্যাঁ যখন কোনো একটা ভিডিও চলে আসে আমি কিন্তু দেখে ওই টাইমটা না মনে হয় না ঠিক আছে তুমি ঠিক বলছেন বা আমার এটার ব্যাপারে ওটাই আছে কথা আমি ওটাই মানে রিলিজিয়াসলি আমি মাত্র ফলো করি না আমি তো মন্দিরে যাই না টাইম পাই না যাই না বাট আমি উনার যে ফটোটা আমি দেখেছি আমার সত্যি খুবই আমার ইয়ে লাগে আমার খুব ভালো লাগে যখন ভিডিওটা আসে না আমি অতটা ভিডিও দেখার টাইম পাই না কাজ থাকে বাট আমার সত্যি ওনার খুব যতটা ফটো দেখেছি আমার খুব ভালো লাগে আর ভালো লাগে উনি যতটা শিখান যতটা শিখতে পেরেছি ওটাই হোপফুলি আমার আছে ইচ্ছাও আছে আর যে এনি টাইম যদি যেতে পারি ওনার একবার করে আসতে ভালো লাগে একটা অন্য এক্সপিরিয়েন্স হয় মানে পিসফুলনেসটা পেয়েছে এটা হচ্ছে কথাটা রিলিজিয়ন বা কিছু হ্যাঁ সব রুল মেইনটেইন নাও হবে হয়তো রিলিজিয়ন রুল বাট আমি সেই পিসটা পেতে চাই কথাটা ওই মানে বিং ব্লিসফুল যে আমি কাজগুলো করছি একটা পিসফুলনেস আমার মধ্যে আছে হ্যাঁ সো আমার যেগুলো প্রসেস আমার সেটাই কথা যে আমি পিসটা পেতে চাই হয়তো আমি রিলিজিয়াসলি অতটা রুল ফলো নাও করতে পারলাম আজকে এটা নাও করতে পারলাম বাট একটা নিজের একটা পিসফুল জায়গা যেটা আমি জানি যে ঠিক আছে অফিসের একটা কাজ করে একদিন দিয়ে ছুটি করে যাচ্ছে পিসটা খুব ইজিলি পেয়ে সেটা আমার কাছে খুবই বড় এবার তুমি একটু আমাকে বলো কেমন লাগলো আজকে আমাদের নিউজ নেভিগেটর এসে আমার খুবই ভালো লাগছে এক্সপেরিয়েন্স আমার এরকম ভাবে শেয়ার করা আপনার সাথে খুবই মানে একটা নতুন এক্সপেরিয়েন্স আর আমি এরকম একটা করিনি আর আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো সবার সাথে এখানে এক্সপেরিয়েন্স নিয়ে আর অনেক কিছু জানতে পারলাম মানে জলপাইগুড়ি একটা ফিলিংসটা নিয়ে সবার ইচ্ছা সবার ইচ্ছা খুবই আমার মানে খুব মানে আস্থা যে এক দেড় ঘন্টা কাটালাম ভালো লাগে আর আমার আরো কেন ভালো লাগছে মানে জলপাইগুড়ির ছেলেদের কথা কোনোদিন বড় হয় না এটা আমি নিজেও মনে করি মানে নিজের পাড়ার বা নিজের জায়গা ছিল বড় হয় না আমি যে কোনোভাবেই দেখি আর এরকম ভাবে সবার সাথে দেখা হচ্ছে জানা হচ্ছে এটাই আমার কাছে বড় একটা ভালোবাসা পাওয়া বড় পাওয়া এইটাই আমি মুখে করি আর দিয়ে যেতে পারি আমার খুব আশীর্বাদ থাকে থ্যাংক ইউ নমস্কার কৌশিক থ্যাংক ইউ ভেরি মাচ আমি নমস্কারই করি এটাই হচ্ছে আমার ভালো লাগলো থ্যাংক ইউ ভেরি মাচ তোমার যাত্রা পথ সমৃদ্ধি হোক শুভ হোক একদম থ্যাংক ইউ ভেরি মাচ